আপনি বোধহয় আমার শুরু থেকে বুঝতে পেরেছেন যে আমরা এই যে সময়টা এখন আছি 5 আগস্টের আগেও আমরা 5 আগস্টের পরবর্তী সময় যে সংস্কারের প্রশ্নটা হলো, নির্বাচনের আগেও যে সংস্কার নিয়ে কথা বলেছি, এখন যেন আবার মনে হচ্ছে যে ঘুরে আমরা সেই সংস্কারের আলাপেই চলে গেলাম এবং একে অপরকে খারাপ ভালো বলার যে লড়াই, সেই রাজনৈতিক লড়াইটাই আমরা দেখছি। কিন্তু এর মধ্য দিয়ে আসলে যে পরিবর্তনগুলো খুবই প্রয়োজন, সেই পরিবর্তনগুলো কি হচ্ছে কিনা, রাজনৈতিক মানুষের চিন্তার যে পরিবর্তন সেটাও হচ্ছে কিনা। আমি একটা উদাহরণস্বরূপ একটি কথা বলি। আজকেই আমরা দেখলাম মিরপুর কলেজের প্রিন্সিপালকে মারধর করে জোরপূর্বক তাকে পদত্যাগের চাপ প্রয়োগ করার অভিযোগ এসেছে। এই অভিযোগটা এসেছে জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে। আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক আমি দেখেছি, ভিডিও ফুটেজ দেখেছি, অনেকেই দেখেছেন, কিন্তু সেইভাবে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে না। তো এই যে আসলে জোরপূর্বক মব করে পদত্যাগের চাপ প্রয়োগ করা, এই যে পরিবর্তনটা প্রয়োজন, এই পরিবর্তনটা সংস্কারের কোন জায়গায় আপনারা আসলে অ্যাড্রেস করছেন? সংস্কার নিয়ে জ্বালা করছে। বাংলাদেশে এখন একটা শক্তিশালী সরকার আছে এবং সেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মব চলতে দেওয়া যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানে, জনপরিসরে, সবখানে কোথাও মব চলতে দেওয়া যাবে না। আমরা ওনার এই বক্তব্যকে সমর্থন করি। আশা করব যে কোনো রাজনৈতিক কর্মসূচিকে যেন আবার মব বানিয়ে না দেওয়া হয়। কিন্তু যে ঘটনার কথা আপনি উল্লেখ করলেন, এই ধরনের ঘটনা যারাই অ্যাক্টর হোক, আমরা তো এই নির্বাচনের পরে অনেকগুলো মবের সাথে, যেমন সেদিন ওই যে চলচ্চিত্র অধিদপ্তরে কয়েকজন অ্যাক্টিভিস্টকে ছাত্র দলের ছেলেপেলেদেরকে ডেকে নিয়ে গিয়ে তারপরে হামলা করা হয়েছে, তো সেই রকম আছে। আবার আজকে যে ঘটনা বললেন সেটাও আছে। এই ঘটনার আমাদের বক্তব্য হচ্ছে যে যারাই মবের সাথে জড়িত থাকুক তাদেরকে আপনি আইনের আওতায় আনবেন, তাদেরকে এখানে আইন শৃঙ্খলা মানে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আচ্ছা, আমি এখানে একটু বলি, সবকিছু কি আইন দিয়ে হয় কিনা? যেমন ধরেন এই যে জ্বালানি সংকট মোকাবেলার জন্য আমরা কতগুলো নীতিমালা দেখলাম, কিন্তু যখন মানুষ তাদের দায়িত্ব পালন না করে, বলার পরও, অনেককে সতর্ক করার পরও তারা নিজেরা যখন নিয়ে যেয়ে এভাবে আপনি দেখছেন যে মজুত করছে, তেল মজুত করছে, সেই জায়গা থেকে তো সেই প্রশ্নটা আসে যে রাজনৈতিক দলগুলো তাদের নেতা কর্মীদেরকে, সাধারণ মানুষকে কতটুকু সচেতন করছে, সেই কাজটা করা হচ্ছে কিনা? না, সেটা করবে, সেটা আপনার একটা দীর্ঘমেয়াদী স্কুলিং এর প্রশ্ন। নীতি নৈতিকতা এবং অন্যান্য রাজনৈতিক দলের হোক বা দলের বাইরে হোক, সেটা হচ্ছে নীতি নৈতিকতার প্রশ্ন। কিন্তু আপনার যখন একটা স্টেট আছে, সেই স্টেটের কাজ হচ্ছে যে কোনো ধরনের বিপদ থেকে বা জুলুম থেকে তার নাগরিককে সুরক্ষা দেয়। এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। আদারওয়াইজ রাষ্ট্র বলতে কিছু তো আমাদের দরকার নেই। সেটা আবার দীর্ঘমেয়াদী কাজ যেটা বলছেন, সেই কাজটাও শুরুটা করতে হবে। হয়তো আমরা এক্সপেক্টেড রেজাল্টটা দীর্ঘমেয়াদী অনেক সময়ের পরে পাবো, কিন্তু যে সূচনাটা দরকার সেই জায়গাটা ডেফিনেটলি সূচনা দরকার। আমি এই ব্যাপারে আপনার সাথে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু এই মুহূর্তে আজকে যে ঘটনাটার কথা আপনি বলেন, আমি ধরেন এই ঘটনার কথা ধরেই বলি, এই ঘটনা যিনি আক্রান্ত তার পাশে তো রাষ্ট্রকে দাঁড়াতে হবে, তার পাশে সরকারকে দাঁড়াতে হবে। সেটা কোথায়? সেখানে তো পুলিশ, আমরা তো ভেবেছি যে ধরেন অন্তর্বর্তী সরকার নানা কারণে, ওই অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা, একজন খুব আলোচিত উপদেষ্টা, তিনি বলেওছেন যে আমরা মব নিয়ন্ত্রণ করতে পারি নাই। তো এই সরকার তো শক্তিশালী সরকার। ওই সরকারের সাথে পুলিশ প্রশাসনে যে টানাপোড়েন ছিল, এই সরকারের সাথে তো সেটা নাই। ফলে এখানে এই ধরনের ঘটনা ঘটছে এবং সেটা আনএড্রেস থাকবে কেন? আমাদের বক্তব্য হচ্ছে এটা, যে মব চলবে না, এটা বলার পরে মব থাকে কিভাবে? এত একজন প্রায় আয়রন ম্যান টাইপের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের, তো তিনি থাকতে এরকম হবে কেন? হ্যাঁ, এবং এটা ছাড়াও একটা সেকেন্ড আপা, ওই যে ডিএফপির ঘটনাটা খুব ইম্পর্টেন্ট। কানের পর্দা ফাটিয়ে দিয়েছে এখানকার চলচ্চিত্র অ্যাক্টিভিস্টদের, ছাত্র দলের নেতাকর্মীদেরকে ডেকে এনে ওইখানকার কর্মকর্তাদের, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমরা কিন্তু এখনো পর্যন্ত জানি না।